তো আগামী 17 মার্চ তারিখে উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে তোমরা যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন দেখবে। তোমরা যদি শুধুমাত্র আজকের এই প্রশ্নপত্রটিতে বলা 3-এর দাগ থেকে 8 নম্বরের বড় প্রশ্নগুলি রেডি করে যেতে পারো, তাহলে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে বা এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র একটি প্রশ্নপত্রের 8 নম্বরের প্রশ্নগুলি সলভ করে রাষ্ট্রবিজ্ঞানে প্রায় 80-র মধ্যে 80 পেতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব 1-এর দাগে। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। 1.1-এর দাগে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে বার্নার্ড বারুচ। 1.2 জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল, উত্তর হয়ে যাবে হস্তক্ষেপ না করা। 1.3 তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে, অর্থাৎ খ-এর দাগের অপশনটি উত্তর। 1.14 কোন প্রধানমন্ত্রীর সময় ভারতে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে? তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ নরসিমা রাওয়ের আমলে। 1.15 সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল, উত্তর হয়ে যাবে আফগানিস্তান। এরপরে দেখে নেব 1.6 ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1999 খ্রিস্টাব্দে। এরপরে দেখে নেব 1.7 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা, উত্তর হয়ে যাবে 193টি। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193টি দেশ। এরপর দেখে নেব 1.8 জাতিপুঞ্জের কাজই হলো শান্তি, বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা, বলেছেন ডিসি কোয়েল। অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.9 বিশ্ব নাগরিক জনসভা বলা হয়, উত্তর হয়ে যাবে সাধারণ সভাকে, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.10 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী প্রতিষ্ঠানটির নাম জাতিসংঘ। 1.11 ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রধান প্রবক্তা মন্তেস্কু। 1.12 শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হল রাষ্ট্র কর্তৃক বা আমলা, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.13 আমলাতন্ত্র প্রাধান্য পায়, উত্তর হয়ে যাবে প্রত্যক্ষ গণতন্ত্রে, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 1.14 ব্যক্তির স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে। আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর দেখে নেব 1.15 জিরো আওয়ারের সময়সীমা হলো, উত্তর হয়ে যাবে 60 মিনিট, বা অপশনে যদি 1 ঘন্টা দেওয়া থাকে তাহলে লিখবে 1 ঘন্টা। জিরো আওয়ারের সময়সীমা হলো 60 মিনিট বা 1 ঘন্টা। এরপর 1.16 কোন পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয়? উত্তর ব্রিটিশ পার্লামেন্টকে, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 1.17 ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। এরপর 1.18 রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? উত্তর 2 জন। 1.19 রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা, উত্তর হয়ে যাবে 6 বছর। 1.20 লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, উত্তর স্পিকার। এরপর 1.21 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়, উত্তর 1973 সালে। 1.22 বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় পৌরসভা। অপশানে যদি দেওয়া থাকে পৌর কর্পোরেশন, তো ওটাও তোমরা কিন্তু করতে পারো। তো বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় পৌরসভা। এরপর দেখে নেব 1.23 কলকাতা কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়? উত্তর মেয়র। 1.24 গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হলো, উত্তর হয়ে যাবে 5 বছর। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। তার আগে আবার বলে রাখছি, এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে তোমরা যে কয়েকটা বড় প্রশ্ন দেখতে পাবে। তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলি রেডি করে পরীক্ষা দিতে যাও, আমি তোমাদের একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি যে প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। কেননা রাষ্ট্রবিজ্ঞান আমি নিজে পড়াই, তাই এতটুকু কনফিডেন্স আছে। তাই বন্ধুরা বলে রাখছি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রশ্নপত্রের দেওয়া প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও।
তোমার পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য। তো চলো দেখে নেব 2 এর দাগে কি বলা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অর্থাৎ 2 এর দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 16 নম্বর। 1.1 নেটো জোটের পাল্টা জোটের নাম কি? এর সাথে অথবা দিয়ে আছে এনপিটি এর পুরো কথাটি কি? 1.2 সরি এটা 2.2 হয়ে যেত, ভুল করে 1.2 হয়ে গেছে, তোমরা বুঝে নেবে। 2.2 জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? এর সাথে অথবা দিয়ে আছে মনোরনীতি কি? 2.3 ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি? 2.4 দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে? এর সাথে অথবা দিয়ে আছে সার্কের একটি নীতি উল্লেখ করো। 2.5 সিমলা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর সাথে অথবা দিয়ে আছে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? 2.6 পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি? 2.7 ভারতের দ্বিকক্ষ আইনসভাযুক্ত যে কোনো দুটি রাজ্যের নাম লেখো। 2.8 আমলা কাদের বলা হয়? এর সাথে অথবা দিয়ে আছে এককক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। 2.9 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় কোন সংস্থাকে? 2.10 সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? এর সাথে অথবা দিয়ে আছে সাধারণ সভায় বার্ষিক অধিবেশন কবে বসে? 2.11 দ্বৈত ভেটো বলতে কি বোঝো? 2.12 সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কয়টি? এর সাথে অথবা দিয়ে আছে সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেন কে? এর সাথে 2.13 ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন? 2.14 অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে? এর সাথে অথবা দিয়ে আছে মুখ্যমন্ত্রীকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয়? 2.15 গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখো। 2.16 পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? এর সাথে অথবা দিয়ে বড় কমিটি কি? তো বন্ধুরা এই ছিল 16টি এসএকিউ প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। এখন 3 এর দাগে আমি যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো, তোমার যদি রেডি থাকে তুমি একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও। প্রায় প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি সারা বছর তোমাদের জন্যই পরিশ্রম করে চলেছি। তাই তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে আমি নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট ফিল করব। আর আগামীকাল আমি এমসিকিউ প্রশ্নের একটা সাজেশনের ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি দেখে যদি পরীক্ষা দিতে যাও প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন মানে প্রায় প্রত্যেকটি প্রশ্ন সেগুলি থেকে কমন পাবে। তাই আগামীকাল সকাল 10টার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিটের সাজেশনটি আপলোড করা হবে চ্যানেলে। তাই এমসিকিউ প্রশ্ন সহ আরো অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিটের সাজেশন পেতে চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো 3 এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3 এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব প্রথমে ক এর দাগে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এটা হয়ে যাওয়ার পরে একটা আর আছে, ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। প্রথম অধ্যায় থেকে এই দুটো রেডি থাকলে একটা 100% কমন পাবে। তারপরেও যারা আরো একটা পড়তে পারবে তারা পড়ে রাখবে জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, এটাও একটু দেখে রাখবে। তবে আমার মনে হয় প্রথমে দুটো রেডি থাকলে প্রথম অধ্যায় থেকে এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, দুটোর মধ্যে একটা 100% কমন পাবে। এরপরে খ এর দাগে, এটা তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ, একটাই পড়লে একটাই কমন, সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, এটা হয়ে যাওয়ার পর পড়ে রাখবে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। যারা পঞ্চম অধ্যায় থেকে দুটো পড়তে চাও তারা প্রথমে দুটো পড়লেই হয়ে যাবে, আর যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তাদের জন্য একটা আরও আছে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো। এরপর দেখে নেব গ এর দাগে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন, তাই ভালোভাবে রেডি করে রাখবে, আসার চান্স প্রবল। এরপরে একটা আর দেওয়া আছে, দ্বিকক্ষ বিশিষ্ট অথবা এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। যদি তোমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষেটা পড়ে থাকো তাহলে এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষেরও উত্তর করা হয়ে যাবে, কেননা যেটা দ্বিকক্ষের পক্ষে হবে সেটা এককক্ষের বিপক্ষে, আর যেটা দ্বিকক্ষের বিপক্ষে সেটা এককক্ষের পক্ষে। তাই বন্ধুরা ভালোভাবে দেখে উত্তরটি করে নেবে। তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো রেডি থাকলে একটা 100% কমন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে দেখে নেব ঘ এর দাগে। ঘ এর দাগে তোমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো সপ্তম অধ্যায় থেকে যারা একটাই প্রশ্ন পড়তে চাও তারা পড়ে রাখবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। একটাই পড়লে একটাই কমন। তাই বন্ধুরা সারা ইউটিউবে এমনভাবে তোমাদেরকে কেউ সাজেশনে বলবে বলে মনে হয় না। তাই তোমাদের যাদের মনে হচ্ছে যে তোমাদের এখানকার প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর প্রয়োজন, যেখানে তোমরা এমসিকিউ এসিকিউ সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে বলতে চাইছি তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ,
ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে 85 টাকা তোমরা যদি অনলাইনে পেমেন্ট করো তাহলে তোমরা কিন্তু আমার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে। যে পিডিএফ ফাইলে তোমরা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এর সাথে কিন্তু এমসিকিউ এসএকিউ অ্যাড করা থাকবে। তাই কোনোভাবে সেই প্রশ্নগুলি কিন্তু বন্ধুরা তোমরা বাদ দেবে না। যারা মনে করছো যে পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। শেষ মুহূর্তে 85 টাকা পেমেন্ট করলে তোমরা আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি পিডিএফ ফাইলটি কালেক্ট করে প্রত্যেকটা রেডি করে যেতে পারো, তুমি একদম নিশ্চিন্তে থাকো। প্রত্যেকটি বড় প্রশ্ন তো কমন পাবে, এমনকি এমসিকিউ এসএকিউ গুলাও কমন পেয়ে যাবে। হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন আছে, এমসিকিউ এসএকিউ মিলিয়ে প্রায় 300টার মতো হবে। এবং আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো। 85 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে উত্তর সহ পিডিএফ ফাইলটি। এরপরে দেখে নেব উঁয়ের দাগে তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো অষ্টম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এটা হয়ে যাওয়ার পর একটা ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রথম দুটো প্রশ্ন রেডি থাকলে অষ্টম অধ্যায় থেকে একটা 100% কমন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না তাদের জন্য এক্সট্রা হিসেবে একটা আছে, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। তাই ভালোভাবে রেডি করবে। অষ্টম অধ্যায় থেকে এই কয়েকটা রেডি থাকলে একটা 100% কমন পাবে। যারা দুটো পড়তে চাও তারা প্রথমে দুটো পড়ে রাখবে, আমি আশা রাখছি কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব চোয়ের দাগে তোমাদের নবম অধ্যায়ের প্রশ্ন থাকবে। নবম অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও। এর সাথে অথবা দিয়ে একটা ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর যারা এক্সট্রা হিসেবে একটা পড়তে পারবে তারা পড়ে রাখবে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নবম অধ্যায় থেকে এই 3টা রেডি থাকলে একটা কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে দাদা আমি একটা পড়বো তারা পড়বে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। পিডিএফ ফাইলটিতে তোমরা 300টার মতো শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্নের উত্তর। তাই তোমরা এখনো চাইলে কিন্তু পিডিএফ ফাইলটি কালেক্ট করে ভালো রেজাল্ট করতে পারো যদি মনের মধ্যে ওই জেদটা নিয়ে আসতে পারো। তাই বারবার বলছি, যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো। 85 টাকা পেমেন্ট করলে তোমরা আমার কাছ থেকে উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো বন্ধুরা আগামীকাল আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এমসিকিউ এসএকিউ সহ একটা লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আসবো। সেই ভিডিওটিও যাতে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।